আমি কখনো চিন্তা করিনি হেডলাইন। তুমি একটা বলো তো কি হতে পারে? একটা ইমিডিয়েট বলো তো যে এটা হলে মনে হবে যে হ্যাঁ এটা আমার সাথে যায়। আমার মনে হয় কি, আমি একটা দেখেছিলাম, ওই যে মাধুরী দীক্ষিতের একটা সিরিজ দেখেছিলাম, দ্য ফেম গেম। আমার মনে হয় এটা হতে পারে, কারণ ফেম আসলে সব সময় তো ভালো দিকেও না, অনেক দিকে তো কন্ট্রোভার্সি দিয়েও হয়। সো দ্য ফেম গেম হতে পারে এটা। আচ্ছা, এমন কখনো হয়েছে যে কোনো তোমার খুব ক্রেজি কোনো ফ্যান কোনো একটা খুব ক্রেজি ঘটনা করেছে বা এমন কিছু যেগুলো তুমি কখনোই ভুলতে পারবা না? করেছে, খুব রিসেন্ট, বুঝছো? আমি জানি না কোত্থেকে কি আমার বাসার অ্যাড্রেস পেয়েছে। একটা ছেলে প্রতিদিন আমার বাসার নিচে এসে, আমি তখন ছিলাম মালয়েশিয়াতে, একটা শোর জন্য গিয়েছিলাম। তো ওখান থেকে আমি মালয়েশিয়া থেকে আমি ফোন পেলাম যে একটা ছেলে প্রায় 7-8 দিন হয়ে গেছে আমার বাসার নিচে এসে বসে থাকে। প্রথম তার ইচ্ছা ছিল সে আমাকে দেখবে, সে আমাকে না দেখে কোনোভাবেই বাসায় যাবে না, সে আমাকে দেখবে। এবং তারপরে তার ইচ্ছা হয়েছে 7-8 দিন আসার পরে সে যখন কন্টিনিউয়াস আমার বাসায় আসা শুরু করে, নিচে বসে থাকে দারোয়ানের সাথে, তখন তার একদিন ইচ্ছা প্রকাশ করলো আমি আসলে দিঘিকে প্রপোজ করতে আসছি। ওরে বাবা, একেবারে সোজা বিয়ে? একদম সোজা বিয়ে, কোনো প্রেম নেই, কথা নেই, কিছু নেই, সে এখানেই প্রপোজ করে বিয়ে করে যাবে আমাকে, তার ইচ্ছা। সে কি তোমার দেখা পেলো পরে? না, এখনো পাইনি। মানে সে এমন টাইমে আসে যে টাইমে আমি থাকি না বাসায়, নয়তো দেখা যাচ্ছে আমি শুটিং এ আছি। এবং এটা শোনার পর সে তো কোনো না কোনো বাসায় ঢুকবে একটা টাইমে, আমি বসেই থাকি। তো কখনো দেখা হয়ে গেলে ধরো প্রপোজ করে বসলো সবার সামনে, কি বলবে? হ্যাঁ, না, মেবি? বেটার লাক নেক্সট টাইম। মেবি নেক্সট টাইম। তোমার এমন হয়েছে কখনো কোনো সিনেমায় কাজ করার পর তুমি রিগ্রেট ফিল করেছো, আর শুটিং স্পটে বসেই মনে হয়েছে কেন আমি এই কাজটা করছি, এরকম ফিল হয়েছে কখনো? এরকম ফিল হয়েছে, এরকম ফিল হয়নি, বাট আমার মনে হয়েছে মানে এইটা ফিল করা তো খুব রিগ্রেট ফিল করা। আমি রিগ্রেট ফিল করাটা আসলে খুব একটা মানে সাপোর্ট করি না। আমার মনে হয় কোনো না কোনো কাজ থেকে তো আমি কোনো না কোনো একটা শিক্ষা পাবই। মানে এটা ভুল হলে এটা আমার কাছে একটা সঠিক শিক্ষা আসবে আমার কাছে। সো বেটার আমি রিগ্রেট না করি, আমি জিনিসটাকে লার্নিং হিসেবে অ্যাকসেপ্ট করি। এটা খুবই ভালো একটা লেসন। মাঝে মাঝে এমন হয় যে আমরা কোনো একটা ডিসিশন নিয়ে নিলাম, কিন্তু ডিসিশনটা যখন চলমান চলছে তখন মনে হয় যে কেন ডিসিশনটা নিলাম, তখন আমাদের মনে হয় যেটাকে লেসন হিসেবে নিয়ে নিই। লেসন থেকে মনে আসলো, একবার পরিচালক রায়হান রাফি তোমার মোটা হওয়া নিয়ে বা তোমার স্থূলতা নিয়ে খুব পাবলিকলি একটা কমেন্ট করেছিল, যেটা নিয়ে সবাই অনেক বেশি শেয়ার করে, মিমস দেয়, পোস্ট বানায়। তো সেই ব্যাপারটাকে তুমি কিভাবে ট্যাকল করেছিলেন? এখন যদি তার সাথে কখনো তোমার কাজ হয়, ইন ফিউচার আশা করছি হবে, তখন ওই সম্পর্কটাকে কিভাবে ঠিক করবে? প্রথমত হচ্ছে ওই সময়, এটা তো আরো মোস্ট প্রবাবলি 2 বছর আগের ঘটনা। সো 2 বছর আগে আমিও ম্যাচিওর, আমিও আসলে এতটা ম্যাচিওর না ওই দিক থেকে। হয়তো বা রাফি ভাইয়া তো ম্যাচিওর ছিলই, তারপরেও আমি বলবো 2 বছর আগের চিন্তাভাবনা এখনের সাথে হয়তো বা তার ম্যাচ করবে না। সো ওই জায়গা থেকে আমরা দুজনই আসলে খুব বেশি আসলে কি বলবো এটাকে, মানে খুব বেশি ভোকাল হয়ে গিয়েছিলাম, বেশি কথা বলে ফেলেছিলাম। এত কথা না বললেও হয়তো বা আমরা পার্সোনালি জিনিসটা হ্যান্ডেল করে ফেলতে পারতাম। ওই জায়গা থেকে আমরা সোশ্যাল মিডিয়াতে এত কথা না বললেও পারতাম আমার মনে হয়েছে, এখন যেটা মনে হয়। বাট তারপরও যেটা হয়েছে, যেটা গেছে তো গেছেই। এখন যেটা হয়েছে যে তারপরে তার সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, সবই কিন্তু কম বেশি। আমি পার্সোনালি জানতে চাই, যখন দেখা হলো ওই ঘটনাটা ঘটার পর, তাহলে প্রথম কনভারসেশন কি ছিল তোমাদের? প্রথম কনভারসেশন ছিল, আমাকে ফোন দিয়েছিল রাফি ভাইয়া। তার হয়তো বা 1 বছর, হ্যাঁ 1 বছর প্রায় পরে, আমি যখন জঙ্গলিতে আসলে যুক্ত হই, নিউজটা বের হয়, তখন সে আমাকে কংগ্রেচুলেট করতে ফোন দিয়েছিল যে কংগ্রেচুলেশনস, আসো একদিন দেখা করি, ফাইন, আমাদের তো অনেক কিছুই হয়ে গেছে, বাদ দিই আমরা। সো একদিন তারপরে আমি সময় করে তার সাথে দেখা করলাম, এবং দেখা করার পর অ্যাজ ইউজুয়াল জিনিস নর্মাল হয়ে যায়, কারণ মানে এটা এত বড় ইস্যু না যে নর্মাল হবে না, এবং নর্মাল হয়ে যায়। তারপরে তো আসলে তার সাথে কথাও হয়েছে, তার সাথে একটা কাজের আলাপও হয়েছে। সো দেখা যাক কবে কি কাজ হয় আমি জানি না, বাট খুব নর্মাল ভাবেই হবে আই গেস। কাজ হলে খুব নর্মাল ভাবেই থাকবো। আর এখন আরো ইজি হয়ে গেছে, ও শুকায় গেছে, আমিও শুকায় গেছি, ব্যাপারটা আরো মজার হবে। হ্যাঁ, এখন এটা বলে কিন্তু লাভ নেই, এখন তুমি বলতে পারবে যে আমি তো না, তুমি নিজেও ফ্যাট না। বাট আমার মনে হয় এই যে জিরো ফিগারের একটা চিন্তা ভাবনা, এই যে একটা বিউটি স্ট্যান্ডার্ড, আমার মনে হয় এটা খুবই খুবই সহজ বাংলা ভাষায় খুবই খ্যাত একটা চিন্তা ভাবনা, যে একজন নায়িকা হতে হলে যে জিরো ফিগারই হতে হবে। এই মন্তব্যকে তুমি বিশ্বাস করো? না, এটা তো আমি বিশ্বাস করি না। তাহলে আমার মনে হয় বিদ্যা বালান কখনো নায়িকা হতে পারতো না। তারপর আরো এরকম অসংখ্য নাম বলতে পারবো আমি। তামান্না কখনো এত সুন্দর নাচতে পারতো না। এরকম আরো অসংখ্য নাম বলতে পারবো যাদের হচ্ছে জিরো ফিগার না, বাট স্টিল তারা টপেই আছে এখনো পর্যন্ত। সো আমার কাছে মনে হয় নায়িকা হওয়ার জন্য কিংবা আমার অভিনেত্রী হওয়ার জন্য অ্যাক্টিংটা খুব দরকার। আমার যদি অ্যাক্টিং এর বেসটা ঠিক থাকে
তখন আসলে নায়িকা হওয়ার জন্য কিংবা অ্যাক্টিং করার জন্য আমার ফিগারটা আসলে খুব একটা মানে গণায় ধরা লাগে না, কিংবা যখন চরিত্র থাকে ওইরকম যে আমার নায়িকাকে আমি এই স্ট্রাকচারে দেখতে চাই এই গল্পটার জন্য, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু সব গল্পেই যে জিরো ফিগার লাগবে এমন কোনো কথা নেই, রাইট? আচ্ছা, আমরা অনেক ইন্টেন্স কোয়েশ্চেনে চলে যাচ্ছি, আমরা একটু লাইট কোয়েশ্চেন্সে ফেরত আসি, হালকা কোয়েশ্চেন্সে। আচ্ছা, সাপোজ তোমাকে আমরা কোনো দ্বীপে ছেড়ে দিলাম, একটা দূরে কোনো দ্বীপে, কক্সবাজারের আশেপাশে তোমাকে ছেড়ে দিলাম আর বললাম যে তুমি ইউ ক্যান চুজ ইওর ওয়ান ফেভারিট কো আর্টিস্ট যার সাথে তুমি ওই দ্বীপে টাইম স্পেন্ড করবে বা সার্ভাইভ করবে, তাহলে সেটা কে হবে? আমার কো আর্টিস্ট চুজ করতে হবে? হ্যাঁ, কো আর্টিস্ট। ফ্রেন্ডদের মধ্যে হলো তো ইজি, তুমি বলে ফেলবা, কো আর্টিস্ট বলো। একজন কো আর্টিস্ট নিয়ে যেতে পারবো? একজন। একটা গ্রুপ টুপ নিয়ে গেলে না মজা হইতো ব্যাপারটা। তাহলে তো টাফ হলো না? আচ্ছা, লেটস গো ফর জঙ্গলি দেন। কে? সিয়াম আহমেদ। সিয়াম আহমেদ, হ্যাঁ, জঙ্গলি। আমরা ওখানে বসে বসে জঙ্গলি একটা